কিছুক্ষণ নীরব থাকার পর রাশেদ মাথা নিচু করে বলল, আমরা বিয়ে করেছি। ও আমার স্ত্রী। আমার চোখ দিয়ে তখন অনবরত পানি পড়ছিল। অদ্ভুতভাবে মনে হলো এ একটা বাক্যের জন্য হয়তো আমি এতক্ষণ অপেক্ষা করছিলাম, কিন্তু সে স্বস্তি এক মুহূর্ত স্থায়ী হলো না। রাশেদের বাবা গম্ভীর গলায় জিজ্ঞেস করলেন, বিয়ে করার কারণ? রাশেদ চুপ। আমি কি জিজ্ঞেস করছি? উত্তর দাও। বিয়ে করার কারণ কি? রাশেদ এবারও নীরব। ওর বাবা আরও কঠোর স্বরে বললেন, যেখানে তোমার স্ত্রী আছে, সন্তান আছে, সেখানে আবার বিয়ে করার প্রয়োজন হলো কেন? আমি নিঃশ্বাস বন্ধ করে রাশেদের দিকে তাকিয়েছিলাম। এবার কি বলবে সে? সত্যিটা বলবে? বলবে সে আমাকে ভালোবেসেছিল? বলবে নিজের ইচ্ছাতে আমাকে বিয়ে করেছে। কিন্তু রাশেদ যা বলেছিল তা শুনে আমি যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছিলাম না। কিছুক্ষণ চুপ থেকেও বলেছিল, তিথি আমাকে খুব পছন্দ করে। আমাকে পাওয়ার জন্য সুইসাইড করতে গিয়েছিল। ওর জীবন বাঁচানোর জন্য আমি ওকে বিয়ে করেছিলাম। আমি পাথরের মতো দাঁড়িয়ে রইলাম। একবার রাশেদের দিকে তাকালাম, তারপর আবার তাকালাম। কি নিখুঁত একটা মিথ্যা! এক মুহূর্তের মধ্যে নিজের সমস্ত অপরাধ আমার ঘাড়ে চাপিয়ে দিল সে। এমনভাবে বলল যেন আমি ওকে পাওয়ার জন্য মরতে বসেছিলাম, আর দয়া করে আমাকে বিয়ে করে ও আমাকে বাঁচিয়েছে। আমার বুকের ভেতরটা হাহাকার করে উঠল। আমি বলতে চাইলাম মিথ্যে, সব মিথ্যে। আমি বলতে চাইলাম তুমি নিজ ইচ্ছায় আমাকে বিয়ে করেছিলে। তোমার স্ত্রীর সন্তান আছে জানলে আমি কখনো তোমায় বিয়ে করতাম না। কিন্তু এতগুলো মানুষের সামনে দাঁড়িয়ে এত অপমান আর ভয় আর আতঙ্কের মধ্যে আমার গলা দিয়ে কোনো শব্দই বের হলো না। আমি শুধু হতবিম্বল চোখে রাশেদের দিকে তাকিয়ে রইলাম। নীরা তখন ধীরে ধীরে রাশেদের সামনে গিয়ে দাঁড়ালো। ওর চোখে রাগের চেয়ে কষ্টটাই বেশি ছিল। কাপা গলায় বলল, ও মরতে চাইলে মরতো। তুমি কেন ওকে বিয়ে করলে? রাশেদ মাথা টলল না। নীরার চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ল। সিক্ত কণ্ঠে বলল, একবারও তোমার আমার কথা মনে পড়েনি? নীরার কথা মনে পড়েনি? নীরব। ওদের সন্তান। মেয়েটার আর নিজেকে সামলাতে পারল না, কান্নায় ভেঙে পড়ল। আমি নিঃশব্দে ওর দিকে তাকিয়ে রইলাম। সেই মুহূর্তে নিজের জন্য যতটা না কষ্ট হচ্ছিল, তার চেয়ে বেশি কষ্ট হচ্ছিল নীরের জন্য। কারণ হঠাৎ করে বুঝতে পারছিলাম আমাকে যেমন ঠকিয়েছে নীরাকেও তেমন ঠকিয়েছে রাশেদ। আমরা দুজনেই রাশেদকে ভালোবেসে ঠকেছি। আমি জানতাম না রাশেদ বিবাহিত আর ওর একটা সন্তান আছে। আমি জানতাম না ওর জীবনে আমার আগে আরেক নারী আছে, যার সঙ্গে ওর সংসার, যার সন্তান ওর ঘরে বড় হচ্ছে। আর সবচেয়ে ভয়ঙ্কর সত্যিটা ছিল, রাশেদের কর্মক্ষেত্রের প্রায় কেউই জানতো না সে বিবাহিত, এমনকি তার সন্তান আছে সেটাও কেউ জানতো না। অন্যদিকে আমার বিশ্ববিদ্যালয়ে পরিচিতদের কাছে রাশেদ ছিল আমার স্বামী। আমাদের বিয়ের কথা অনেকেই জানতো। আমি অতটা বিশ্বাস নিয়ে সবাইকে বলেছিলাম আমি রাশেদকে বিয়ে করেছি। আজ সেই বিশ্বাসটাই আমার সামনে দাঁড়িয়ে আমাকে বিদ্রূপ করছিল। সেদিন প্রথমবার বুঝলাম আমি রাশেদের জীবনে দ্বিতীয় নারী হওয়ার আগেই তার মিথ্যার জালে আটকে পড়েছিলাম। আর সেই জালের অন্য প্রান্তে দাঁড়িয়েছিল নীরা, একজন স্ত্রী, একজন মা, একজন প্রতারিত নারী। আমরা দুজনে একই মানুষকে ভালোবেসে বিশ্বাস করেছিলাম। শুধু কাউকেই জানতাম না রাশেদ আমাদের দুজনের কাছেই আলাদা আলাদা একটা মিথ্যা গল্প হয়ে বেঁচেছিল। রাশেদ তখন নীরার কাছে গিয়ে ওর হাতটা ধরল। কণ্ঠে অনুনয় মিশিয়ে বলল, বিশ্বাস করো, আমি তোমাকে সবচেয়ে বেশি ভালোবাসি, কিন্তু একটা ভুল করে ফেলেছি, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। কথাটা শুনে আমার বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। আমি স্থির চোখে রাশেদের দিকে তাকিয়ে রইলাম। আমি তাহলে কি, যে মানুষটা কিছু দিন আগেও আমার চোখের দিকে তাকিয়ে ভালোবাসার কথা বলেছে, আমাকে নিজের স্ত্রী বলে স্বীকার করেছে, আজ সেই মানুষটাই অন্য এক নারীর হাত ধরে বলছে তোমাকে সবচেয়ে বেশি ভালোবাসি?
নীরা কোনো উত্তর দিল না। ও শুধু নিজের ছেলেটাকে বুকের সঙ্গে শক্ত করে জড়িয়ে ধরে অজরে কাঁদছিল। শিশুটার মুখ মায়ের বুকে লুকানো। নীরার কাঁপতে থাকা শরীর দেখে আমার ভেতরটাও কেমন যেন ভারী হয়ে উঠল। আমি কি বলবো বুঝতে পারছিলাম না। কার কাছে অভিযোগ করব, কার কাছে নিজের অধিকার চাইব। এই ঘরে উপস্থিত এতগুলো মানুষের মধ্যে হঠাৎ নিজেকে ভীষণ একা মনে হলো। জীবন আমাকে এমন একটা জায়গায় এনে দাঁড় করিয়েছে যেখানে আমার নিজের বলে কেউ নেই। বাবা মাকে ছেড়ে রাশেদকে নিজের পৃথিবী ভেবেছিলাম, অথচ আজ সেই পৃথিবীর মাঝখানে দাঁড়িয়ে আমি বুঝতে পারছি আমার পায়ের নিচে কোনো মাটি নেই। যেদিকেই তাকাই শূন্যতা, কেবলই শূন্যতা। রাশেদের বাবা এবার নীরার কাছে গিয়ে তুলনামূলক নরম গলায় বললেন, নীরা, এই অজারটার জন্য তুমি কেঁদো না মা। আর রাশেদ, বাড়ি চলো, যা কথা হবার বাড়ি গিয়ে হবে। কথাটা শেষ করে তিনি সবাইকে বের হওয়ার ইশারা করলেন। এক এক করে সবাই দরজার দিকে এগিয়ে গেল। রাশেদও নীরার পেছনে হাঁটতে শুরু করলো। আমি কিছুক্ষণ স্থির হয়ে দাঁড়িয়ে রইলাম। তারপর হঠাৎ মনে হলো, ও যদি সত্যিই চলে যায় এই রাতের অন্ধকারে, আমাকে একা ফেলে চলে গেলে আমি কোথায় যাব? আমি দ্রুত ওদের পেছনে হাঁটতে শুরু করলাম। ঠিক তখনই রাশেদের বাবা ঘুরে দাঁড়িয়ে কঠিন গলায় বললেন, তুমি কোথায় যাচ্ছ? আমি থাকার চেষ্টা করে বললাম, যেখানে রাশেদ যাচ্ছে। তিনি সঙ্গে সঙ্গে বললেন, রাশেদ ওর বাড়ি যাচ্ছে। তুমি কোথায় যাচ্ছ? তোমার ছায়াও আমি ওই বাড়িতে পড়তে দেব না। কথাটা শুনে আমার বুকটা কেঁপে উঠল। আমি রাশেদের দিকে তাকিয়ে বললাম, এই রাতে তুমি আমাকে একা ফেলে যাবে? আমার কণ্ঠে তখন ভয় মিশে গেছে। রাশেদ আমার কাছে এসে খুব নিচু গলায় বলল, আমি কাল আসব। কাল, এই একটা শব্দ যেন আমার কাছে মৃত্যুদণ্ডের মতো শোনালো। কারণ আমি জানতাম কাল সকালে আমাকে হাসপাতালে নিয়ে যাওয়ার কথা। কাল আমার গর্ভের সন্তানকে শেষ করে দেওয়ার কথা। আর আজ রাতেই যদি রাশেদ চলে যায়, তাহলে কাল কি হবে আমিই জানি না। এই মুহূর্তে আমার ভেতরে একটা স্বার্থপর চিন্তা জন্ম নিল। স্বার্থপর। যে চিন্তাটা আমাকে আর আমার সন্তানকে বাঁচাতে পারে। আমি বুঝলাম, আজ যদি নিজের জন্য আমি না লড়ি, তাহলে কেউ আমার হয়ে লড়বে না। তাই হঠাৎ সবার সামনে দৃঢ় গলায় বলে ফেললাম, আমার গর্ভে আপনার ছেলের সন্তান। মুহূর্তের মধ্যে চারপাশ নিস্তব্ধ হয়ে গেল, যেন সময় থেমে গেল। রাশেদ স্থির হয়ে আমার দিকে তাকিয়ে রইল। নীরার চোখও বিস্ময়ে বড় হয়ে গেল। রাশেদের বাবা কয়েক সেকেন্ড কোনো কথা বলতে পারলেন না। আমি নিজেদের পেটের উপর হাত রাখলাম। এই প্রথমবার এই অনাগত সন্তানটাকে নিজের ঢাল হিসাবে ব্যবহার করলাম। জানি কথাটা বলার পেছনে আমার ভয় ছিল, আমার বাঁচার আকুতি ছিল, কিন্তু সেই মুহূর্তে আমার কাছে এতটুকুই ছিল শেষ অস্ত্র। পাশ থেকে সেই বয়স্ক মহিলার কণ্ঠ ভেসে এলো, খুশকির কথা শুনছ? এমনি করেই এরা ছেলে ধরে। আমি আর তার দিকে তাকালাম না। এবার আমার ভয় অনেকটাই কেটে গেছে। আমি রাশেদের দিকে তাকিয়ে দৃঢ় গলায় বললাম, রাশেদ, আজ যদি তুমি আমাকে ছেড়ে যাও, তাহলে আমি আজ রাতে সুইসাইড করব। আর সুইসাইড নোটে তোমাকে এবং তোমার পরিবারকে দায়ী করে যাব। আমার কথায় সবাই আবারও চুপ হয়ে গেল। কেউ যেন এমন কথা আশা করেনি। রাশেদের মুখের দিকে তাকিয়ে বুঝলাম, এবারও সত্যি ভয় পেয়েছে। কিছুক্ষণ নীরব থাকার পর রাশেদের বাবা দীর্ঘশ্বাস ফেলে বললেন, আচ্ছা, তুমিও চলো আমাদের বাড়ি। আমার বুকের ভেতর একটু স্বস্তি এলো, কিন্তু তিনি সঙ্গে সঙ্গে যোগ করলেন, তবে এভাবে নয়, বোরকা পরে আসবে। আমি নিচু গলায় বললাম, আমার কোনো বোরকা নেই। সঙ্গে সঙ্গে সেই মহিলাটি আবার বিদ্রূপ করে বললেন, ভাইজান, এসব মেয়েরা বোরকা পরে? বোরকা পরলে আকাম করবে কেমনে? তাহলে বিবেকে বাঁধবে না? কথাগুলো শুনে আমার চোখ জ্বালা করছিল, কিন্তু এবার আর প্রতিবাদ করলাম না। চুপচাপ ঘরের ভেতরে গিয়ে একটা বড় ওড়না নিয়ে মাথা, গলা আর শরীর যতটা সম্ভব ঢেকে নিলাম। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে একবার দেখলাম। এই কি আমি? কয়েকদিন আগেও যে মেয়েটা নিজের জীবন নিয়ে কত স্বপ্ন দেখত, আর সে নিজের পরিচয়টুকু নিয়েই দাঁড়িয়ে আছে অপরিচিত একদল মানুষের সামনে। কিছুক্ষণ পর বাইরে এসে দেখি গাড়ি প্রস্তুত। সবাই উঠে বসতে শুরু করলো। আমাকে গাড়ির একেবারে পেছনের সিটে বসানো হলো। আমার পাশে বসলো সেই বয়স্ক মহিলা।
উনি সম্ভবত রাশেদের হুপো। সামনের দিকে রাশেদ, নীরা আর ওদের ছেলে একসঙ্গে বসলো। তিনজনকে পাশাপাশি দেখে আমার বুকের ভেতরটা হঠাৎ কেমন করে উঠল। দেখতে যেন একটা সম্পূর্ণ পরিবার, একজন স্ত্রী, স্বামী এবং তাদের সন্তান। আর আমি সেই গাড়ির একেবারে পেছনে অন্ধকার কোণে বসে থাকা একজন অনাকৃত মানুষ। রাশেদের বাবা ড্রাইভারের পাশের সিটে বসলেন। গাড়ি ধীরে ধীরে চলতে শুরু করলো। বাইরে তখন আষাঢ়ের রাত। কিছু দূর যেতে আকাশ যেন হঠাৎ ফেটে গেল। মুষলধারে বৃষ্টি নামলো। বৃষ্টির বড় বড় ফোঁটা গাড়ির কাছে আছড়ে পড়ছিল। হাইপার বারবার কাঁচ পরিষ্কার করেও যেন বৃষ্টির সঙ্গে পেরে উঠছিল না। নীরব রাতের বুক চিরে গাড়ি এগিয়ে চলছিল। রাস্তার দুপাশ অন্ধকার। মাঝে মধ্যে দূরের কোনো বাতির আলো এসে কয়েক সেকেন্ডের জন্য গাড়ির ভেতরটা আলোকিত করে আবার মিলিয়ে যাচ্ছিল। আমি চুপচাপ জানালার বাইরে তাকিয়েছিলাম, কিন্তু কিছুক্ষণ পর সামনে তাকাতেই আমার বুকটা আরো ভারী হয়ে গেল। নীরা ধীরে ধীরে ঘুমিয়ে পড়েছে। ঘুমের মধ্যে ওর মাথাটা হেলে গিয়ে রাশেদের কাঁধে ঠেকে আছে। রাশেদও কোনো বিরক্ত না দেখিয়ে স্থির হয়ে বসে আছে এবং এক হাত দিয়ে নীরাকে আগলে রেখেছে। ওদের ছোট্ট ছেলেটা বাবার কোলে ঘুমিয়ে আছে। দৃশ্যটা এত স্বাভাবিক, এত আপন ছিল যে আমার চোখ সরাতে পারছিলাম না। মনে হচ্ছিল আমি যেন অন্য কারো জীবনের দৃশ্য দেখছি। একটা পরিবার, একটা ঘর, একটা সন্তান, একজন পুরুষ যে তার স্ত্রী আর সন্তানদের মাঝখানে বসে আছে। আর আমি সেই গল্পের কোথাও নেই। অথচ কয়েক ঘন্টা আগেও আমি ভেবেছিলাম গল্পটা আমার, কেবলই আমার। রাশেদ আমার, আমার স্বামী, আমার ভবিষ্যৎ, আমার সন্তানের বাবা। এখন মনে হচ্ছে গল্পটা কখনোই আমার ছিল না। আমি কেবলই এই গল্পের একটা পার্শ্ব চরিত্র। হঠাৎ আমার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ল। বাইরে যেমন মুষলধারে বৃষ্টি পড়ছিল, ভেতরও তেমনি অজারে বৃষ্টি নামলো আমার চোখে। আমি জানালার দিকে মুখ ফিরিয়ে নিলাম, যাতে কেউ আমার কান্না দেখতে না পায়। মনে মনে শুধু একটা কথাই ঘুরছিল, কেমন জীবন ছিল আমার, আর কি জীবন হয়ে গেল। কয়েকদিন আগেও আমি ভেবেছিলাম ভালোবাসা পেয়ে আমি পৃথিবীর সবচেয়ে ভাগ্যবান মেয়েদের একজন। আজ মনে হচ্ছে যেন জান্নাত ভেবে যে দরজাটা পেরিয়েছিলাম তার ওপাশেই জাহান্নামে আগুন জ্বলছিল, আর সেই আগুনে আমি নিজে হেঁটে ঢুকে পড়েছি। বারবার বাবা মায়ের মুখ মনে পড়ছিল, তাদের অভিমানী চোখ, তাদের কষ্টের কথা, তাদের চলে যাওয়ার সেই দিনটা আজও মনে হচ্ছিল। আমি ভালোবাসার জন্য পৃথিবীর সবচেয়ে বড় ত্যাগ করেছি। আজ বুঝতে পারছি হয়তো সে ভালোবাসার নামে আমি তাদের হৃদয় ভেঙে দিয়েছিলাম। চোখ বন্ধ করতেই বুকের ভেতর থেকে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। মনে হলো বাবা মাকে কষ্ট দেওয়ার শাস্তিটা কি এটাই? আমি কি সত্যি নিজের হাতের নিজের জান্নাতের দরজা বন্ধ করে দিয়েছিলাম? আর এখন যে জীবনের ভেতর এসে দাঁড়িয়েছি, সেখান থেকে বের হওয়ার কোনো পথই কি আর আমার জন্য খোলা নেই? এই মেয়ে, ওঠো। এমন মরার মতো ঘুমাচ্ছ কেন? নাকি সত্যিই মরে টরে গেছো? মরার হলে এ বাড়ির বাইরে গিয়ে মরো। কানের কাছে কর্কশ একটা কণ্ঠ শুনে ধরফর করে চোখ খুললাম। কিছুক্ষণ বুঝতেই পারলাম না আমি কোথায় আছি। মাথাটা ভার হয়েছিল, চোখ জ্বালা করছিল, শরীরের প্রতিটি অস্তিত্বে ক্লান্তি জমেছিল। হয়তো গাড়ির ঝাঁকুনির মধ্যেই ঘুমিয়ে পড়েছিলাম, খেয়াল নেই। চোখ মেলে প্রথমে সেই মহিলার মুখটা দেখতে পেলাম। বিরক্তিতে কপাল কুঁচকে আমার দিকে তাকিয়ে আছেন। আমি কোনো উত্তর না দিয়ে ফোনটা হাতে নিলাম। স্ক্রিনে সময় দেখে বুকটা ধক করে উঠল। ভোর 4টা। হঠাৎ এতক্ষণ আমি ঘুমিয়েই ছিলাম। চারপাশে তখনও রাতের অন্ধকার পুরোপুরি কাটেনি। আকাশের বুক জুড়ে মেঘ, টুপটাপ বৃষ্টি পড়ছে। গাড়ির কাছে জমে থাকা পানির ফোঁটাগুলো বাইরের আলোকে ঝাপসা করে দিচ্ছিল। আমি ধীরে ধীরে গাড়ি থেকে নামলাম। পা মাটিতে রাখতেই কেমন একটা শীতল অনুভূতি হলো। ভেজা মাটির গন্ধ নাকে এসে লাগলো। চারপাশে অচেনা পরিবেশ, অচেনা বাড়ি, অচেনা মানুষ। শুধু একজন মানুষ পরিচিত, রাশেদ। অথচ সেই পরিচিত মানুষটাকেও তখন আমার কাছে সবচেয়ে অচেনা মনে হচ্ছিল।
আমি সবাইকে অনুসরণ করে বাড়ির ভেতরে ঢুকলাম। বাড়িটা দেখে কিছুক্ষণের জন্য আমার চোখে আটকে গেল। বড়সড় টিনের দোতলা ঘর, টিনের তৈরি হলেও একটু অগোছালো নয়, বরং বাড়িটা প্রতিটি কোণে একটা পুরনো দিনের আভিজাত্য মিশে আছে। উঠানটা পরিপাটি, বারান্দা পরিষ্কার, কাঠের দরজা জানালাগুলো সুন্দর করে রাখা। বৃষ্টিতে ভেজা ভোরের স্নান আলো পুরো বাড়িটাকে মনে হচ্ছিল গ্রামের কোনো ছবির ভেতর থেকে উঠে আসা এক সুন্দর বাড়ি। কি অদ্ভুত! বাড়িটা এত সুন্দর, অথচ আমার কাছে তার ভেতরের প্রতিটি মুহূর্ত যেন বিষের মতো লাগছিল। আমি চুপচাপ এক জায়গায় দাঁড়িয়ে রইলাম। আমার কথায় দাঁড়ানো উচিত, কোথায় বসা উচিত, কার সঙ্গে কথা বলা উচিত, কিছুই জানতাম না। কেউ আমাকে কিছু জিজ্ঞেসও করল না, যেন আমি এই বাড়ির কেউই নয়। অবশেষে রাশেদের বাবা গম্ভীর গলায় বললেন, সবাই এখন যার যার রুমে গিয়ে ঘুমাও, যা কথা হওয়ার বিকেলে হবে। কথাটা বলে তিনি নিজের ঘরের দিকে চলে গেলেন। এক এক করে সবাইও চলে গেল। নীরা তার ছেলেকে নিয়ে ঘরের দিকে গেল। রাশেদও কোনো কথা না বলে ওর পেছন পেছন চলে গেল। আমি দাঁড়িয়ে রইলাম। এক মুহূর্তের জন্য রাশেদ পেছনে ফিরে তাকালেন না। আমার বুকের ভেতরটা হাহাকার করে উঠল। আমি কি এতটাই পর হয়ে গেলাম? কয়েক ঘন্টা আগেও যে মানুষটার হাত ধরে আমি এই পৃথিবীর বিরুদ্ধে দাঁড়াতে চেয়েছিলাম, সেই মানুষটা আজ আমাকে এই বাড়ির বারান্দায় একা ফেলে নিজের প্রথম স্ত্রীর পেছনে চলে গেল। আমি ধীরে ধীরে বারান্দায় রাখা একটা সোফায় গিয়ে বসলাম। চারপাশে নীরবতা, শুধু টিনের চালে বৃষ্টির টুপটাপ শব্দ, মাঝে মধ্যে দূরে কোনো পাখির ডাক। আমি নিজের দুহাত একসঙ্গে জড়িয়ে বসে রইলাম। মনে হচ্ছিল আমি যেন কোনো বাড়িতে আসিনি, বরং এমন একটা জায়গায় এসে পড়েছি যেখানে আমার অস্তিত্বই সবার কাছে বিরক্তিকর। কেউ কাউকে জিজ্ঞেস করল না আমি ক্লান্ত কিনা, কেউ বলল না তুমি এখানে বসো, কেউ এক গ্লাস পানি পর্যন্ত এগিয়ে দিল না। হয়তো সত্যি কেউ আমাকে এই বাড়ির মানুষ বলে মনে করছে না, অথচ ইচ্ছে করেই এমন করছে। হয়তো আমাকে অপমানিত হতে দেখে তারা আনন্দ পাচ্ছে, আমি জানি না। কিছুক্ষণ পর ভেতর থেকে পায়ের শব্দ পেলাম। মাথা তুলে তাকাতেই দেখলাম একজন সুন্দরী বয়স্ক মহিলা ধীর পায়ে আমার দিকে এগিয়ে আসছে। বয়স হয়েছে, কিন্তু সৌন্দর্য যেন এখনো মুখের প্রতিটি রেখা স্পষ্ট, বিশেষ করে চোখ, নাক আর ঠোঁটের গড়ন। রাশেদের সঙ্গে আশ্চর্য রকম মিল। তাকে দেখেই বুঝতে পারলাম ইনি রাশেদের মা। তিনি আমার সামনে এসে দাঁড়ালেন। কিছুক্ষণ কোনো কথা না বলে আমাকে মাথা থেকে পা পর্যন্ত দেখলেন, তারপর বলল, এ রূপ দেখিয়েই আমার ছেলেকে বশ করেছ তবে? আমি তার কথা প্রতি উত্তর না করে উঠে দাঁড়িয়ে সালাম করলাম, আসসালামু আলাইকুম। তিনি সালামের উত্তর দেওয়ার প্রয়োজন মনে করলেন না, শুধু ঠান্ডা গলায় বললেন, আমি রাশেদের মা। আমি মাথা নিচু করে রইলাম। তিনি আবারও বললেন, তোমার সাহসের প্রশংসা না করে পারছি না। কথাটার মধ্যে প্রশংসার চেয়ে বিদ্রোহী বেসেছিল। বেশ কঠোর কণ্ঠে বললেন, খুব শখ না বিবাহিত ছেলের বউ হওয়ার? আমার বুকটা কেঁপে উঠল। আমি কিছু বলতে পারলাম না। তিনি ধীরে ধীরে সোফার সামনে এসে দাঁড়িয়ে বললেন, তুমি নিজেও জানো না কোন আগুনে পা দিয়েছ। একটু থেমে আমার চোখের দিকে তাকিয়ে বললেন, এখন জ্বলে পুড়ে ছারখার হবে। আমি চুপচাপ তার দিকে তাকিয়েছিলাম। তিনি যেন আমার নীরবতাকে নিজের কথার অনুভূতি হিসাবে নিলেন। বললেন, এবারের বউ তোমাকে মানবে না, নারী নীরাও কোথাও যাবে না। কণ্ঠটা আরও কঠিন হলো, দূরে যদি কেউ যায় সেটা তুমি যাবে। আমার বুকের ভেতরটা ধীরে ধীরে ভারী হয়ে উঠছিল। তিনি এবার নীরার প্রসঙ্গ তুলে বললেন, নীরা আমার বোনের মেয়ে। খুব শখ করে ওকে আমি আমার ছেলের বউ করে নিয়ে এসেছিলাম। ছোটবেলা থেকে মেয়েটাকে আমি নিজের মেয়ের মতো দেখেছি। তার চোখে তখন নীরার জন্য গভীর মায়া, কিন্তু সেই মায়ার উল্টো পাশে আমার জন্য ছিল তীব্র ঘৃণা। তিনি বললেন, সে মেয়েটা তোমার কারণে কষ্ট পাবে, আর আমি সেটা হতে দেব? আমি মাথা নিচু করে ফেললাম। তিনি আরও কাছে এসে ধীরে, খুব স্পষ্ট করে বললেন, শোনো মেয়ে, তোমার জীবন আমি এমন বিষময় করে তুলব যে একদিন তুমি নিজেই আমার ছেলের জীবন থেকে চলে যেতে বাধ্য হবে। কথাটা বলার সময় তার গলায় কোনো চিৎকার ছিল না,
কোনো উত্তেজনাও ছিল না, বরং অস্বাভাবিক শান্ত ছিলেন তিনি। আর সেই শান্ত কণ্ঠটাই আমাকে আরও বেশি ভয় পাইয়ে দিল। কারণ রাগের মাথায় বলা কথা মানুষ ভুলে যেতে পারে, কিন্তু ঠান্ডা মাথায় দেওয়া হুমকি সেটা মানুষ মনে রেখেই দেয়। তিনি আরও কিছু না বলে ঘুরে চলে গেলেন। আমি সোফায় বসে রইলাম। টিনের চালে তখনও বৃষ্টি পড়ছে, বাইরে ভোরের আলো একটু একটু করে ফুটতে শুরু করেছে, কিন্তু আমার জীবনে যেন আলো আসার কোনো লক্ষণই নেই। আমি আগেই বুঝেছিলাম সামনে আমার দিনগুলো তেমন সুখের হবে না, কিন্তু রাশেদের মায়ের কথাগুলো শুনে মনে হলো ধ্বংস শুধু আমার সামনে দাঁড়িয়ে নেই, ধ্বংস যেন ধীরে ধীরে আমার দিকে এগিয়ে আসছে। সকাল গড়িয়ে বেলা 12টা বাজলো। বৃষ্টিটা অনেক আগে থেমে গেছে। উঠোনে জমে থাকা পানিতে রোদের হালকা ঝিলিক পড়ছে। চারপাশে দিনের ব্যস্ততা শুরু হয়ে গেছে। বাড়ির ভেতরে থেকেও মানুষের চলাফেরার শব্দ আসছে। কেউ কথা বলছে, কেউ নয়তো রান্নাঘরে যাচ্ছে, কারো পায়ের শব্দ বারান্দা পেরিয়ে আবার মিলিয়ে যাচ্ছে। অথচ আমি সেই একই জায়গায় বসে আছি, একটা অচেনা মানুষ হয়ে। পেটের ভেতর তখন ক্ষুধায় মোচড় দিচ্ছিল। প্রথমে হালকা লাগছিল, কিছুক্ষণ পর সেই ক্ষুধা যেন ধীরে ধীরে শরীরের প্রতিটা জায়গায় ছড়িয়ে পড়ল। মাথা ঝিমঝিম করছিল, হাত পা কাঁপছিল, ঠোঁট শুকিয়ে যাচ্ছিল। একটা মানুষও আমাকে একবার জিজ্ঞেস করলো না, তুমি কিছু খাবে? কেউ এক গ্লাস পানি পর্যন্ত এগিয়ে দিল না। রাতভর আমি প্রায় কিছুই খাইনি। তার উপর কতটা মানসিক ধকল, কান্না আর ভয়, সব মিলিয়ে শরীরটা যেন আর আমার শুনছিল না। একটা ছোট বাচ্চা মেয়েকে কয়েকবার ডেকে পানি আনিয়ে খেয়েছিলাম। মেয়েটা হয়তো আমাকে দেখে কৌতূহলী হয়েছিল, বারবার পানি আনায় বিরক্ত হয়েছে, কিন্তু সেও জানে না আমি কে, কেন এই বাড়িতে এসেছি, কেন সবার সঙ্গে এমন আচরণ করছে। আমি একবার রান্নাঘরের দিকে তাকালাম। সেখান থেকে রান্না করা খাবারের গন্ধ ভেসে আসছিল, গরম ভাতের গন্ধ। সেই গন্ধটা যেন আমার ক্ষুধাটাকে আরও কয়েক গুণ বাড়িয়ে দিল। অজান্তে পেটের উপর হাত রাখলাম। আমার ভেতরে তখন একটা ছোট্ট প্রাণ বেড়ে উঠেছে। হয়তো ও খাবার চাইছে, হয়তো আমার মতোই ক্ষুধার্ত। এই চিন্তাটা আসতেই বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। আমি নিজে না হয় না খেয়ে থাকতে পারি, কিন্তু আমার ভেতরে যে প্রাণটা আছে তার তো কোনো দোষ নেই। ও তো পৃথিবীর কিছুই জানে না। ও জানে না তা বাবা তাকে পৃথিবীর আলো দেখার আগে শেষ করে দিতে চাইছে। ও জানে না তার মা একটা অচেনা বাড়ির বারান্দায় বসে একবেলা খাবারের জন্য অপেক্ষা করছে। ও শুধু আমার শরীরের উপর নির্ভর করে বেঁচে আছে। আমি চোখ বন্ধ করে দীর্ঘশ্বাস ফেললাম। মনে হলো যদি রাশেদ অন্তত একবার এসে জিজ্ঞেস করতো, তুমি কিছু খেয়েছো? শুধু এই একটা প্রশ্ন। এই মুহূর্তে এর চেয়ে বড় কোনো ভালোবাসার প্রমাণ আমার প্রয়োজন ছিল না। কিন্তু রাশেদ এলো না, একবারও না। ও কোথায় আছে, কি করছে, নীরার সঙ্গে কি কথা বলছে, কিছুই জানি না। এমনকি ওর চেহারা সকাল থেকে দেখিনি। অথচ আমি তার জন্য নিজের পরিবার ছেড়েছি, নিজের বাবা মায়ের মন ভেঙেছি, নিজের পরিচিত পৃথিবী ছেড়ে তার হাত ধরে অচেনা জীবনে এসেছি। আর আজ সেই মানুষটার কাছে আমি এতটাই অপ্রয়োজনীয় যে আমি খেয়েছি কিনা সেটুকু জানা প্রয়োজনও সে অনুভব করছে না। আমার চোখে পানি চলে এলো। আমি দ্রুত চোখ মুছে ফেললাম। কাঁদতে ইচ্ছে করছিল না। আর কত কাঁদবো। গত কয়েকদিনে মনে হয় আমার চোখের সমস্ত পানি শেষ হয়ে যাওয়ার কথা, তবুও কেন জানি চোখ বারবার ভিজে উঠছিল। আমি নিজের মনকে প্রশ্ন করলাম, আমি কি করছিলাম, কোথায় ভুল হয়েছিল আমার? ভালোবাসার চাওয়া কি ভুল, নাকি ভুল মানুষকে ভালোবাসাই ছিল আমার সবচেয়ে বড় ভুল? কিছুদিন আগেও রাশেদের একটা কথা, ওর একটা হাসি দেখলে মনে হতো পৃথিবীর সব সুখ যেন আমার হাতের মুঠোয়। আর আজ সেই মানুষটার বাড়ির বারান্দায় বসে আছি, অপেক্ষা করছি। কিসের অপেক্ষা করছি তা জানি না। তবুও এই মুহূর্তে খাবার ব্যতীত আর কিছু মাথায় আসছে না। কিন্তু কেউ আমাকে খাবার দিচ্ছে না, কেউ আমার দিকে তাকাচ্ছে না, কেউ আমার কথা শুনতে চাইছে না। সময় যত এগোচ্ছে ততই আমার ভেতরের একটা সত্যি পরিষ্কার হয়ে উঠছিল। আমি জীবনে কত বড় একটা ভুল করেছি। একজন মানুষকে নিজের মানুষ ভেবে নিয়েছি, তার মিথ্যাকে ভালোবাসা ভেবেছি, তার স্বার্থপরতাকে যত্নে ভেবেছি, তার কাছে নিজের সব কিছু দিয়ে ভেবেছি আমি একদিন তার কাছে সবচেয়ে আপন হয়ে উঠব। কিন্তু আজ বুঝতে পারছি, ভুল মানুষকে বেছে নেওয়ার শাস্তি শুধু সম্পর্ক ভেঙে যাওয়া নয়, কখনো কখনো সেই ভুলের মূল্য দিতে নিজের পুরো জীবন দিয়ে। আমি আমার
পেটের উপর হাত রাখলাম। মৃদু স্বরে নিজের অজান্তে বললাম, বাবু একটু সহ্য করো। কথাটা বলে আমার বুকটা কেঁপে উঠল। সেই ছোট্ট পানটার জন্য কি আমাকে বাঁচতে হবে, নাকি শেষ পর্যন্ত এই পৃথিবীতে আসার আগেই ওকে হারিয়ে ফেলবো? আমি জানি না, শুধু জানি সেদিন বেলা 12টায় ক্ষুধার্ত শরীরের সঙ্গে বসে আমি প্রথমবার সত্যি সত্যি নিজের জীবনটার দিকে ফিরে তাকালাম। আর যতবার তাকাচ্ছি ততবার মনে হচ্ছিল আমি ভুল মানুষকে বেছে নিয়ে নিজের হাতে নিজের জীবনটা নষ্ট করে ফেলেছি। বিকেল 4টা। সকাল থেকে যে বাড়িটা অদ্ভুত এক নীরবতায় ডুবেছিল, বিকেলের দিকে সেই বাড়ির উঠোনটায় যেন মানুষের ভিড়ে ভিড়ে ভরে উঠল। রাশেদের বাড়ির বড় উঠানে চেয়ার পেতে সালিশ বসানো হলো। আশেপাশে কয়েকজন বয়োজ্যেষ্ঠ মানুষ, রাশেদের আত্মীয় স্বজন, নীরার পরিবারের লোকজন এক এক করে সবাই বসতে লাগলো। আর আমি উঠানের একপাশে মাথা নিচু করে বসেছিলাম। সবার চোখে যেন আমি অপরাধী। মনে হচ্ছিল এ সালিশে আমি কোনো মানুষ নই, আমি যেন একজন আসামি। অথচ আসামির কাঠগড়ায় বসার কথা ছিল রাশেদের, কারণ সত্যিকার অপরাধটা তো ওই করেছিল। বিয়ের আগে যদি রাশেদ একবারও আমাকে বলতো, তিথি আমি বিবাহিত, আমার স্ত্রীর সন্তান আছে, তাহলে আমি ওর দিকে দ্বিতীয়বার তাকাতাম না। ভালোবাসা তো দূরের কথা, ওর সঙ্গে প্রয়োজনের অতিরিক্ত একটা কথাও বলতাম না। আমি ওকে ভালোবেসেছিলাম একজন অবিবাহিত মানুষ ভেবে। আমি জানতাম না ওর জীবনে আগে থেকে একটা সংসার আছে। জানলে কি আমি নিজের জীবনটা এভাবে নষ্ট করতাম? কখনোই না। কিন্তু সে সত্যিটা কেউ শুনতে চাইছিল কি না বুঝতে পারছিলাম না। সালিশ শুরু হলো। একজন বয়োজ্যেষ্ঠ মানুষ গম্ভীর গলায় বললেন, এখানে যা হয়েছে সেটা কারোর জন্য ভালো হয়নি। একটা সংসার আছে, সন্তান আছে, তার উপর আবারও বিয়ে হয়েছে। এখন কিভাবে এই সমস্যার সমাধান করা যায় সেটাই আমাদের দেখতে হবে। একজন বললেন, রাশেদের অন্যায় হয়েছে। আরেকজন বললেন, মেয়েটাও তো জেনে শুনে সংসার ভাঙতে আসেনি। কেউ আবার আমার দিকে আঙুল তুলল, মেয়েটা যদি জানতো লোকটা বিবাহিত তাহলে বিয়ে করলো কেন? আমি এতক্ষণ মাথা নিচু করে বসেছিলাম, কিন্তু এবার আর চুপ থাকতে পারলাম না। কাঁপা কাঁপা গলায় বললাম, আমি জানতাম না। সবাই আমার দিকে তাকালো। আমি গলা শক্ত করার চেষ্টা করে বললাম, আমি সত্যি জানতাম না রাশেদ বিবাহিত। জানলে আমি কোনোদিন ওকে বিয়ে করতাম না। ও আমাকে বলেনি। আমি ওকে অবিবাহিত মানুষ হিসাবেই চিনতাম। শুধু আমি না, ওর কর্মক্ষেত্রে কেউই হয়তো ওর বউ বাচ্চার কথা জানে না। কথাগুলো বলতে বলতে আমার গলা ভারী হয়ে আসছিল। আপনারা আমাকে দোষ দিচ্ছেন, কিন্তু আমি যদি জানতাম ওর স্ত্রী আছে, ওর সন্তান আছে, তাহলে আমি কেন নিজের জীবনটা এমন করতাম? আমি কি জেনে শুনে অন্য একটা মেয়ের সংসারে ঢুকতে চাইতাম? ওর জন্য আমার বাবা মা আমাকে ত্যাগ করেছে। ছোটবেলা থেকে এত আরাম আয়েশে বড় হওয়া, আমি রাশেদের সাথে দিনের পর দিন কষ্ট করেছি। আপনারাই বলুন, জেনে শুনে কেউ ধনী পরিবার থেকে এসে এমন কষ্ট করবে? উঠোনে কিছুক্ষণ নীরবতা নেমে এলো। কেউ কেউ একে অন্যের দিকে তাকালো, কিন্তু আমার কষ্টের চেয়ে সবার কাছে তখন একটা সমাধান বের হওয়াটাই বেশি গুরুত্বপূর্ণ ছিল। অনেকক্ষণ ধরে কথা হলো। রাশেদের ভুল নিয়ে কথা হলো, আমার বিয়ের বৈধতা নিয়ে কথা হলো, নীরার কষ্টের কথা উঠল, আমার অনাগত সন্তানের কথা উঠল। কেউ বলল, দুই সংসারই এখন এমন হয়ে গেছে যে একটা ভেঙে দিলে সমস্যা আরও বাড়বে। কেউ বলল, বাচ্চাটার ভবিষ্যৎ কি হবে? আর অবশেষে অনেক সমালোচনা, যুক্তিতর্ক করা ফিকাশের পর যে সিদ্ধান্ত দেওয়া হলো সেটা শুনে আমি কিছুক্ষণ নির্বাক হয়ে রইলাম। সিদ্ধান্ত হলো, রাশেদ তার দুই স্ত্রীকে দুই জায়গায় রেখে দায়িত্ব পালন করবে। দুই সংসারের প্রত্যেকেই তাকে দায়িত্বশীল হতে হবে, খরচ দিতে হবে, খোঁজ নিতে হবে। কারো প্রতি অবহেলা করা যাবে না। সবাই সমানভাবে দেখার চেষ্টা করতে হবে। কিন্তু একটা শর্ত ছিল, আমি কখনো এই বাড়িতে আসতে পারবো না। আমি এই বাড়ির বউ হিসাবে কোনো অধিকার দাবি করতে পারবো না। এমনকি আমার সন্তানও পারবে না। আর আমার সংসার হবে আলাদা, আমার জীবন হবে আলাদা। আর রাশেদ দুই জায়গার মধ্যে যাতায়াত করে তার দায়িত্ব পালন করবে। রাশেদ মাথা নিচু করে বসেছিল। সিদ্ধান্ত শোনার পর সে বলল, আমি মেনে নিলাম। আমি রাশেদের দিকে তাকিয়ে রইলাম। কি আশ্চর্য! যে মানুষটা কয়েকদিন আগেও আমাকে নিয়ে এত বড় বড় স্বপ্ন দেখেছিল, আজ সেই মানুষটার জীবনের হিসাব বসে অন্যরা ভাগ করে দিচ্ছে, আর সে চুপচাপ মেনে নিচ্ছে। আমার অবশ্য মেনে না নিয়ে কোনো উপায় ছিল না। আমার পাশে দাঁড়ানোর মতো কেউই ছিল না। বাবা মায়ের কাছে ফিরে যাওয়ার পথ নিজের হাতে বন্ধ করে দিয়েছি।
রাশেদ ছাড়া আমার তখন আর কেউ নেই, তাই বিচার মেনে নেওয়া ছাড়া আমার সামনে আর কোনো রাস্তা ছিল না। শুধু একটা বিষয় আজও আমার কাছে রহস্য, নীরা কেন এই সিদ্ধান্ত মেনে নিয়েছিল। আমি জানি না, তবে এতটুকু বুঝেছিলাম রাশেদ, নীরা আর ওদের পরিবারের মধ্যে এমন কিছু কথা হয়েছিল যার কিছুই আমি জানতাম না। হয়তো কোনো শর্ত ছিল, হয়তো কোনো প্রতিশ্রুতি, হয়তো এমন কোনো কথা যার কারণে নীরা এই অসময় সম্পর্কটা মেনে নিয়েছিল। কিন্তু সেটা কি আমি তখন জানতাম না। সালিশ শেষ হয়ে গেল, মানুষজন একে একে উঠে গেল, উঠোনো আবার ধীরে ধীরে ফাঁকা হয়ে গেল। আমি বসে রইলাম। বিচার হয়ে গেল। সবাই হয়তো ভাবলো এবার সমস্যার সমাধান হয়ে গেছে। দুই স্ত্রী থাকবে, স্বামী দায়িত্ব পালন করবে, দুই সংসার চলবে, সবকিছু হয়তো ধীরে ধীরে স্বাভাবিক হয়ে যাবে। কিন্তু তারা কেউ জানতো না আমার জন্য আসল কষ্টের শুরুটা তখনও হয়নি। তখনও আমি জানতাম না সামনে আমার জন্য কি অপেক্ষা করছে। আজ পিছনে ফিরে তাকালে মনে হয় সে বিকেলের সালিশ ছিল আমার জীবনে কোনো সমাপ্তি নয়, ওটা ছিল কেবল শুরু। আমার কষ্টের জীবনের প্রথম আনুষ্ঠানিক ঘোষণা। তখনও জানতাম না রাশেদের দ্বিতীয় স্ত্রী হওয়ার মূল্য আমাকে কতটা ভয়ঙ্করভাবে দিতে হবে। আমি ভেবেছিলাম হয়তো এবার একটু শান্তি পাবো, হয়তো অন্তত আমার সন্তানকে নিয়ে একটা ছোট্ট সংসার গড়তে পারবো। কিন্তু না, আমার জীবনের শান্তি আসেনি, বরং সেই দিনের পর থেকে আমার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর অধ্যায় শুরু হয়েছিল। চলবে। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আপনারা আপনাদের মতামত জানাবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করবেন পরবর্তী গল্প পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য।